নমস্কার, আমি রিঙ্কি। বিকেল ৫টার আকাশবার্তায় আপনাদের স্বাগত। প্রথমেই হেডলাইন্স। ২৩শে জানুয়ারি কলকাতায় প্রধানমন্ত্রী ভিক্টোরিয়া থেকে নেতাজির জন্মবার্ষিকীতে ভাষণ। নেতাজির জন্মদিনকে জাতীয় ছুটির ঘোষণার সম্ভাবনা। উদ্বোধন করতে পারেন দক্ষিণেশ্বর মেট্রোর। একই মঞ্চে মুকুল, দিলীপ, কৈলাস, নন্দীগ্রামে শক্তি প্রদর্শন শুভেন্দু। রাজ্যে টাটাদের ফেরানোর জন্য প্রধানমন্ত্রীকে অনুরোধ করব। সিঙ্গুর নিয়ে খোঁচা মুকুলের। নন্দীগ্রামে ছেড়া হলো মমতার ফ্লেক্স। স্বাস্থ্যসাথী কার্ড নিচ্ছে না বেসরকারি হাসপাতাল। দিলীপের অভিযোগ, প্রতিবেশী দেশে পাচার হচ্ছে রেশনের চাল, গম। চায় পে চর্চায় বাংলাকে পিছিয়ে দেওয়ার চক্রান্ত, অভিযোগ পার্থর। দিন কয়েকের মধ্যে টিকাকরণ ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর। গোটা দেশের পাশাপাশি আজ ধিক্কার ড্রাই রান রাজ্যের সমস্ত জেলায়। ২ শতাধিক যাত্রীকে নিয়ে দিল্লিতে নামল ব্রিটেনের ফেরত ট্রেন। ইমপিচমেন্ট এড়াতে সুর নরম ট্রাম্পের। ক্ষমতা হস্তান্তরের প্রতিশ্রুতি। ক্যাপিটাল হামলার সময় ভারতের জাতীয় পতাকা অন্য দেশের অশান্তিতে ভারতকে জড়ানো কেন, প্রশ্ন নেটিজেনদের। টাটাদের সিঙ্গুরে ফিরিয়ে আনার জন্য প্রধানমন্ত্রীকে অনুরোধ করবেন মুকুল রায়। আজ নন্দীগ্রামের সভা থেকে কথা বলেন তিনি। আন্দোলনের জেরে যখন টাটারা বাংলা ছেড়ে যেতে বাধ্য হন, তখন মুকুল ছিলেন তৃণমূলের ২ নম্বর নেতা। সভায় কৈলাস বিজয়বর্গীয় বলেন, নন্দীগ্রামের সভার পরই নাকি রাজনীতিক হিসাবে মমতার নাম হয়েছে। টাটাদের সিঙ্গুরে ফিরিয়ে আনার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে অনুরোধ করবেন মুকুল রায়। আজ নন্দীগ্রামে শুভেন্দু আয়োজিত সভায় একথা বলেন তিনি। সিঙ্গুর আন্দোলনে মমতা ব্যানার্জিকে সাথ দিয়ে আমরা বাংলার যুব মানুষের সাথে অন্যায় করেছি। আজকে টাটাকে তাড়িয়ে দেওয়ার ফলে নতুন কোনো কল কারখানা বাংলায় আর হয়নি। আমরা শিল্পোদ্যোগের দাবিতে নিশ্চিত করে আমরা সবাই মিলে প্রধানমন্ত্রীর কাছে দরবার করব যে টাটাকে আবার সিঙ্গুরে ফেরত করে দেওয়ার জন্য। সিঙ্গুরে তৃণমূলের লাগাতার আন্দোলনের জেরে যখন টাটারা তাদের প্রজেক্ট বাতিল করে দিতে বাধ্য হন, তখন এই দলের ২ নম্বর ব্যক্তি ছিলেন মুকুল। সেই মুকুল রাই আজ ৩৬০ ডিগ্রি ঘুরে অন্য কথা বললেন সভায়। হাজির কৈলাস বিজয়বর্গীয় আবার মুখ্যমন্ত্রীকে আক্রমণ করতে গিয়ে বলেন, নন্দীগ্রামের পরই মমতা বন্দ্যোপাধ্যায়ের উত্থান। बड़ा चाणक्य मुकुलदा और छोटा चाणक्य शुभेंदुदा, जरा दोनों हाथ ऊपर उठा के तालियां बजाएं। ये दोनों चाणक्य ने ममता जी को इसी भूमि पर नेता बनाया था कि नहीं बनाया था। একথা সম্ভবত তিনি ভুলে গিয়েছিলেন তার অনেক আগেই এনডিএ জমানায় অটল বিহারী বাজপেয়ী প্রধানমন্ত্রী থাকাকালীন রেলমন্ত্রীর দায়িত্ব পান মমতা। তারপরেও নেত্রী হয়ে ওঠার এই সংজ্ঞা শুনে হতবাক হাজির জনতা। সভায় শুভেন্দু অধিকারী বলেন, ৭ তারিখ তৃণমূল এখানে সভা করেছিল বলেই এই পাল্টা সভার আয়োজন করা হয়েছে। আকাশ বার্তা। নন্দীগ্রামে শুভেন্দু সভার আগে মমতা ব্যানার্জির ফ্লেক্স ছেড়ার অভিযোগ উঠল বিজেপির বিরুদ্ধে। ফ্লেক্স পতাকা পুকুরে ফেলে দিয়েছেন বিজেপি দুষ্কৃতীরা। এই অভিযোগ তুলে শুভেন্দু রাজনৈতিক লড়াই নিয়ে প্রশ্ন তুললেন পূর্ব মেদিনীপুরের তৃণমূল নেতারা। নন্দীগ্রামে শুভেন্দুর সভার আগে মমতা বন্দ্যোপাধ্যায়ের ফ্লেক্স ছিঁড়ে ফেলার অভিযোগ উঠল বিজেপির বিরুদ্ধে। গতকাল গভীর রাতে নন্দীগ্রামের খোদামবাড়ি বাস স্ট্যান্ড থেকে সিদ্ধেশ্বর বাজার পর্যন্ত মমতা বন্দ্যোপাধ্যায়ের ফ্লেক্স ছিঁড়ে ফেলে দেওয়ার রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে। তৃণমূল কর্মীদের দাবি, রাতের অন্ধকারে বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা এমন ঘৃণ্য কাণ্ড ঘটিয়েছে। নিজের রাজনৈতিক অবস্থান বদল করতেই পারেন কোন বিধায়ক, কিন্তু অন্য দলের নেতা নেত্রীদের পোস্টার ছিঁড়ে রাস্তায় ফেলে দেওয়া কি রাজনৈতিক দীনতার পরিচয় নয়? এই প্রশ্ন তুলছেন নন্দীগ্রামের মানুষ। তৃণমূল নেতাদের দাবি, এই জিনিস মেনে নিতে পারছেন না রাজ্যের মানুষ। এর ফল ভুগতে হবে বলে জানান তারা। আকাশ বার্তা। স্বাস্থ্যসাথী কার্ড নিচ্ছে না রাজ্যের বেসরকারি হাসপাতাল। মেচেদার চা চক্র থেকে তৃণমূল সরকারকে বিঁধলেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। 2 বছর পর দেখবেন এই পার্টিটার নামও ভুলে যাবে, নেতার নামও ভুলে যাবে। এটা হবে, মানুষ ভুলে যেতে চাইবে, কারণ এত পাপ আগে দেখেন। স্বাস্থ্যসাথী কার্ড নিয়ে যখন সাফল্যের দাবি করছে তৃণমূল কংগ্রেস, সে সময় মেচেদার চা চক্র থেকে সুর চড়ালেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। তার অভিযোগ, স্বাস্থ্যসাথী কার্ড নিচ্ছে না রাজ্যের বেসরকারি হাসপাতাল। স্বাস্থ্যসাথীর কার্ড দিচ্ছেন, সে স্বাস্থ্যসাথীর কার্ড নিয়ে কি হয়েছে? একটা লোক বলুন যে পয়সা পেয়েছে। আপনি প্রাইভেট হসপিটালে যাবেন, প্রথমেই বলবো ওই কার্ডটা চলবে না। তারপরে যদিও চিকিৎসা হয়, আপনাকে পুরো বিল দিতে হবে। ধরুন 2 লাখ টাকা বিল, আপনি দিন, পরে সরকার ফেরত দেবে, কোনো ভরসা নেই। কখনো নিশানায় ভাইপো, কখনো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ভোট এগিয়ে আসতেই ব্যক্তিগত আক্রমণের পাশাপাশি সামগ্রিকভাবে তৃণমূল সরকারকেও নিশানা করতে শুরু করেছে বিজেপি। দিলীপ ঘোষের অভিযোগ, রেশনের চাল গম দেশের বাইরে পাচার করা হচ্ছে। রেশনের গম মানুষকে দেয়নি, বাংলাদেশে পাঠিয়ে দিচ্ছে, পাচার করছে, বিক্রি করছে।
150টা ট্রাক দাঁড়িয়ে আছে, ভাবুন আপনি কত বড় লুট। এই সরকার ওটাই করে। এখানেই শেষ নয়, হুঁশিয়ারি দিয়ে দিলীপ ঘোষ বলেছেন ফের ভাঙনের মুখে পড়তে হবে তৃণমূল কংগ্রেসকে। আকাশ বার্তা। চায়ে পে চর্চার মধ্য দিয়ে ধ্বংসের রাজনীতি করছে বিজেপি, অভিযোগ করলেন তৃণমূলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়। শোনা যাচ্ছে বাংলায় বিধানসভা হতে পারে 7 দফায়। এই নিয়ে পার্থ বলেন অবাধ ও সুষ্ঠু নির্বাচনের জন্য নির্বাচন কমিশন সঠিক পদক্ষেপ নেবে বলে আশা করা যায়। বিজেপি ধ্বংসের রাজনীতি করছে, বাংলাকে কালিমালিপ্ত করার অপচেষ্টা হচ্ছে। আজ এই অভিযোগ তুলে সাংবাদিক সম্মেলনে সরব হলেন তৃণমূলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়। মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে সকলকে নিয়ে চলছেন, তাকে বাধা দাও। সর্বত্রই দেখুন ধ্বংসের রাজনীতি। সকালে ঘুম থেকে উঠে চা খেয়ে খেয়ে শুধুমাত্র ধ্বংস করো, কিভাবে বাংলাকে পিছিয়ে ফেলা যায়, কিভাবে বাংলার সংস্কৃতিকে, বাংলার ঐতিহ্যকে, বাংলার গরিমাকে কালিমালিপ্ত করা যায়, তার চর্চা চলছে। বিজেপি বাংলায় 7 দফায় ভোটের দাবি জানিয়েছে। তৃণমূলের মহাসচিব এ ব্যাপারে প্রতিক্রিয়া জানিয়ে বলেন এ রাজ্যে সুস্থ অবাধ নির্বাচনের দায়িত্ব নির্বাচন কমিশনের। সেই দায়িত্ব কমিশন সঠিকভাবেই পালন করবে বলে আশা প্রকাশ করেছেন তিনি। তৃণমূলের মহাসচিব বলেন একটা দল অন্য রাজ্য থেকে এসে নতুন করে ইতিহাস তৈরি করে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। আকাশ বার্তা। 23শে জানুয়ারি নেতাজির জন্মদিনে কলকাতায় আসছেন নরেন্দ্র মোদী। ভিক্টোরিয়া মেমোরিয়াল থেকে ভাষণ দেবেন তিনি। তার আগে 23শে জানুয়ারি জাতীয় ছুটির দিন ঘোষণা করতে পারে কেন্দ্র। 23শে জানুয়ারি একদিনের সফরে রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। নেতাজির জন্মবর্ষ পালনে এবার তৎপর কেন্দ্র। তৎপরতার মূল কারণ এবার বাংলায় ভোট, আর বিজেপির পাখির চোখ বাংলা জয়। বাঙালির কাছে নেতাজির আদর্শ আর ত্যাগের যে সুবিশাল প্রভাব, তাকে হাতিয়ার করতেই প্রধানমন্ত্রীর এই সফর বলে মনে করছে তথ্যভিজ্ঞ মহল। সুরক্ষা বিধি মেনে ভিক্টোরিয়া থেকে ভাষণ দেবেন নরেন্দ্র মোদী। চেষ্টা হচ্ছে যাতে একবার নেতাজি ভবনে তাকে নিয়ে যাওয়া যায়, কিন্তু রাজ্য বিজেপির এই উদ্যোগে আপত্তি রয়েছে এসপিজির। নিরাপত্তা এবং সুরক্ষা বিধি দুটি বিষয় নিয়েই আপত্তি তোলা হয়েছে। মনে করা হচ্ছে ভিক্টোরিয়ায় ভাষণের আগেই গুরুত্বপূর্ণ ঘোষণা করতে পারেন প্রধানমন্ত্রী। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যেই নেতাজির জন্মদিনকে জাতীয় ছুটির দিন ঘোষণা করার দাবি জানিয়েছেন। প্রধানমন্ত্রীকে চিঠি লিখে এ ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার জন্য আবেদনও জানিয়েছেন মমতা। কলকাতায় আসার আগেই হয়তো ছুটি ঘোষণা করতে পারেন প্রধানমন্ত্রী। ভিক্টোরিয়া থেকে ভার্চুয়ালি গড়িয়া দক্ষিণেশ্বর মেট্রোর উদ্বোধন করতে পারেন মোদী। আকাশ বার্তা। চোখ রাখবো আরেক গুরুত্বপূর্ণ খবরে। মকর সংক্রান্তিতে গঙ্গাসাগরে পুণ্যস্নান করা যাবে কিনা তা 13 জানুয়ারি জানাবে কলকাতা হাইকোর্ট। গঙ্গাসাগরের ব্যবস্থাপনা নিয়ে রাজ্যের হলফনামায় মোটের উপর সন্তুষ্ট হয়েছে আদালত। বিচারপতিরা গুরুত্ব দিয়েছেন ভার্চুয়াল স্নানে। মকর সংক্রান্তিতে গঙ্গাসাগরের পুণ্যস্নান হবে কিনা তার জন্য অপেক্ষা করতে হবে 13 জানুয়ারি পর্যন্ত। 14 জানুয়ারি গঙ্গাসাগরের পুণ্যস্নান। আজ আদালতে গঙ্গাসাগর মেলায় রাজ্যের দেওয়া হলফনামায় সন্তুষ্ট হাইকোর্টের প্রধান বিচারপতি টিভি রাধাকৃষ্ণন ও বিচারপতি রাজীব ব্যানার্জির ডিভিশন বেঞ্চ। করোনা পরিস্থিতিতে রাজ্য সরকার কি ব্যবস্থা নিয়েছে তা হলফনামা দিয়ে জানাতে বলেছিল আদালত। আজ আদালত প্রশাসনকে নির্দেশ দেয় গঙ্গাসাগরে পুণ্যার্থীরা যাতে জলে না নামেন তার প্রচার চালাতে হবে। 13 জানুয়ারি এই মামলার চূড়ান্ত রায় দেবে আদালত। পাশাপাশি আদালত ভার্চুয়াল স্নানের ব্যাপারেও জোর দিচ্ছে। অন্যদিকে ইতিমধ্যেই মুখ্যমন্ত্রী গঙ্গাসাগর সফর বাতিল করেছেন। এমনকি পুণ্যার্থীদের এবার ভার্চুয়ালি গঙ্গাসাগর দর্শনের অনুরোধ করেছিলেন তিনি। 9 জানুয়ারি থেকে গঙ্গাসাগর মেলা শুরু হওয়ার কথা। করোনা পরিস্থিতিতেই চলছে চূড়ান্ত প্রস্তুতি। মেলা প্রাঙ্গণ পরিচ্ছন্ন রাখতে বেশ কিছু ব্যবস্থা নিয়েছে প্রশাসন। তৈরি করা হয়েছে হাসপাতাল, কোয়ারেন্টাইন সেন্টার ও সেফ হোম। থাকছে র্যাপিড টেস্টের ব্যবস্থাও। এই প্রথম মেলা প্রাঙ্গণে তৈরি করা হয়েছে মৃতদেহ সৎকারের চুল্লি। কিন্তু লক্ষ লক্ষ মানুষ একসঙ্গে জলে নেমে পুণ্যস্নান করলে তা থেকে যদি সংক্রমণ ছড়ায় তা কি করে প্রতিরোধ করা হবে, এই নিয়ে চিন্তায় বিশেষজ্ঞরা। আকাশ বার্তা। বাংলা আমার পরিবার। আজ কলকাতা চলচ্চিত্র উৎসবের ভার্চুয়াল উদ্বোধনে এমনই মন্তব্য করলেন শাহরুখ খান। রাখি পূর্ণিমায় কলকাতায় আসার জন্য তাকে আমন্ত্রণ জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। করোনা আবহে আজ থেকে শুরু হলো কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। নবান্ন থেকে অনুষ্ঠানের উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ভার্চুয়ালি অনুষ্ঠানে যোগ দেন বাংলার অ্যাম্বাসেডর শাহরুখ খান। নমস্কার। নমস্কার দিদি, হাউ আর ইউ? নমস্কার শাহরুখ, ভালো আছো তো? ठीक है ना, पूरा ठीक। Thank you very much. So sorry कि मैं वहाँ पे personally नहीं हूँ, but all my wishes to KIF 26 Kolkata International Film Festival. কিং খানকে বরাবরই প্রিয় ভাই বলে সম্বোধন করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ফিল্ম উৎসবের মঞ্চ থেকেই রাখি পূর্ণিমায় বাংলায় আসার জন্য বাদশাকে আমন্ত্রণ জানালেন তিনি। रक्षाबंधन में आना है?
100% मैं आ रहा हूँ. Don't forget, okay? No, I'll not forget. I'll come and I'll come with gifts. কাল থেকেই নন্দন চত্বরে শুরু হয়ে যাবে ছবির উৎসব। প্রয়াত অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়ের স্মরণে এবছর উদ্বোধনী ছবি হিসেবে দেখানো হবে অপুর সংসার। উৎসব চলবে 15ই জানুয়ারি পর্যন্ত। আকাশ বার্তা। গোটা দেশ জুড়েই আজ থেকে শুরু হয়েছে দ্বিতীয় দফা ড্রাই রান। এরই মধ্যে বড় ঘোষণা কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী। তিনি জানিয়েছেন দেশের টিকাকরণ শুরু হবে দিন কয়েকের মধ্যেই। আর কয়েকদিনের মধ্যেই ভ্যাকসিন দেওয়া শুরু হবে দেশে। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষবর্ধন আজ এমনটাই জানালেন। তিনি জানান জাতীয় পর্যায় থেকে একদম তৃণমূল স্তর পর্যন্ত প্রত্যেকের কাছেই এই প্রকল্পের সুযোগ পৌঁছে দেওয়া হবে। প্রথমে কোভিড-19 এর সঙ্গে যারা জড়িয়ে আছেন সেই সব চিকিৎসা কর্মী ও অন্যান্য ব্যক্তিদের ভ্যাকসিন দেওয়া হবে। পরবর্তী ক্ষেত্রে দেশের বয়স্ক মানুষদের এই টিকা দেওয়ার কথা আগেই জানিয়েছিল কেন্দ্র। হর্ষবর্ধন আরও জানিয়েছেন খুব কম সময়ের মধ্যে করোনা প্রতিষেধক তৈরি করেছে দেশ। ওই প্রতিষেধকের প্রথম ড্রাই রান ইতিমধ্যেই হয়ে গেছে। আজ দ্বিতীয় পর্যায়ে ড্রাই রান শুরু হয়েছে দেশ জুড়ে। দ্বিতীয় দফার ড্রাই রান শুরু হওয়ার সময় চেন্নাইতে উপস্থিত ছিলেন স্বাস্থ্যমন্ত্রী। 33টা রাজ্যের 736টি জেলায় ভ্যাকসিনের ড্রাই রান শুরু হয়েছে। দেশের সব ধরনের চিকিৎসা কর্মী যুক্ত আছেন এই কাজে। প্রশিক্ষণের কাজ অনেকটাই এগিয়েছে বলে দাবি করেন হর্ষবর্ধন। এ রাজ্যেও এই কাজ চলছে। আকাশ বার্তা। দেশ জুড়ে দ্বিতীয় দফায় শুরু হচ্ছে করোনা ভ্যাকসিনের ড্রাই রান। অন্যান্য রাজ্যের পাশাপাশি এ রাজ্যের বিভিন্ন জেলাতেও চলছে ভ্যাকসিন দেওয়ার মহড়া। সারা দেশের পাশাপাশি এ রাজ্যেও শুরু হলো ড্রাই রান। দক্ষিণ 24 পরগনা 3 জায়গায় শুরু হলো কোউইন ভ্যাকসিনের ড্রাই রান প্রোগ্রাম। ডায়মন্ড হারবার মেডিকেল কলেজ, সরিষা বিপিএইচসি, ফলতা নার্সিংহোমে আনুষ্ঠানিকভাবে শুরু হলো ভ্যাকসিন দেওয়ার কাজ। প্রথম সারির যোদ্ধাদের প্রথমেই ভ্যাকসিন দেওয়া হচ্ছে। আবেদনের ভিত্তিতে এই কোভ্যাক্সিন দেওয়া হবে বিনামূল্যে। মূলত দুটি পর্যায়ে ভ্যাকসিনের মক টেস্ট চলবে। ভ্যাকসিনের প্রথম ডোজ দেওয়ার 28 দিন পর আবারও দ্বিতীয় ডোজ দেওয়া হবে। কোভিড রিলেটেড অ্যাক্টিভিটিতে আমি ব্লক স্বাস্থ্য আধিকারিক হিসেবে এইটুকু আমার টিম পোলবার তরফ থেকে বলতে পারি যে আমরা প্রথম থেকে জানপ্রাণ দিয়ে লড়েছি এবং কোনো রকম ভয় ভীতি ইত্যাদির পরোয়া না করে। জেলায় জেলায় চলছে ভ্যাকসিনের ড্রাই রান। 13 জানুয়ারি থেকে শুরু হবে টিকাকরণ। তার আগে আজ সারা দেশের মোট 736টি জেলায় চলছে ড্রাই রান। দ্বিতীয় দফার ড্রাই রান চলছে। উল্লেখ্য আজই রাজ্যে এসে পৌঁছানোর কথা কোভিশিল্ড এবং কোভ্যাক্সিনের। জলপাইগুড়ি, শিলিগুড়ি, হুগলি, মালদা, পশ্চিম মেদিনীপুর, উত্তর 24 পরগনায় বারাসত জেলা হাসপাতালেও দ্বিতীয় পর্যায়ের ভ্যাকসিনের ড্রাই রান চলছে। দ্বিতীয় পর্যায়ে আজ 24 জন স্বাস্থ্যকর্মীকে ভ্যাকসিন দেওয়া হবে। নির্দিষ্ট সামাজিক দূরত্ব বিধি মেনে এবং নিজের সচিত্র পরিচয়পত্র সহ 3টি ধাপে এই মহড়ার কাজ সম্পন্ন করা হচ্ছে। প্রতি সেন্টারে 25 জনের উপর চলবে ভ্যাকসিনের মক টেস্ট। আকাশ বার্তা। এমনিতেই ব্রিটেনের নয়া করোনা স্ট্রেন নিয়ে আতঙ্কে গোটা দেশ। এরই মধ্যে কিন্তু আজ 246 জন যাত্রীকে নিয়ে এয়ার ইন্ডিয়ার বিমান ফিরল সেই ব্রিটেন থেকে। সংক্রমণ ছড়ানোর আশঙ্কায় অবিলম্বে বিমান যোগাযোগ বন্ধের আবেদন জানিয়েছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। করোনার নতুন স্ট্রেনের আতঙ্কের মাঝেই ব্রিটেন ফেরত 246 জন যাত্রী নিয়ে দিল্লিতে নামলো বিমান। আর এতেই চরম আতঙ্ক ছড়িয়েছে গোটা দেশে। নতুন এই স্ট্রেনে জেরবার হয়ে ব্রিটেনকে আবারও কড়া লকডাউনের পথে হাঁটতে হয়েছে। বেশিরভাগ দেশই ব্রিটেনের সঙ্গে বিমান যোগাযোগ বিচ্ছিন্ন করেছে। ভারতেও 23 ডিসেম্বর থেকে বন্ধ ছিল বিমান যোগাযোগ। আজ ফের ব্রিটেন থেকে উড়ান চালু করলো কেন্দ্র। এদেশ থেকে ব্রিটেনের বিমান চালু হয়েছে বুধবার। কেন্দ্রীয় অসামরিক বিমান মন্ত্রক জানিয়েছে ভারত এবং ব্রিটেনের মধ্যে সপ্তাহে 30টি বিমান চলাচল করবে। 23 জানুয়ারি পর্যন্ত এভাবেই চলবে বিমান। ভারতে কোভিড আক্রান্তের সংখ্যা কিছুটা নিয়ন্ত্রণে এসেছে। এই পরিস্থিতিতে ব্রিটেনের সঙ্গে বিমান চলাচল শুরু করার সিদ্ধান্ত কেন নিল কেন্দ্র, প্রশ্ন তুলেছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। 31 জানুয়ারি পর্যন্ত ব্রিটেনের সঙ্গে বিমান যোগাযোগ বন্ধ রাখার আর্জি জানিয়েছেন তিনি। আকাশ বার্তা। আমেরিকার ক্যাপিটাল হিলে হামলাকারীদের হাতে ভারতের জাতীয় পতাকা। এই নিয়ে নিন্দার ঝড় উঠেছে দেশ জুড়ে। অন্য দেশের অশান্তিতে কেন থাকবে ভারতের জাতীয় পতাকা, প্রশ্ন তুলেন বরুণ গান্ধীর মতন বিজেপির সাংসদরাও। মার্কিন সংসদ ভবন ক্যাপিটাল হিলের হামলায় ভারতের জাতীয় পতাকা, আর এ নিয়েই মোদী সরকারের কপালে চিন্তার ভাঁজ। প্রশ্ন উঠছে, ভিন দেশের দাঙ্গা হাঙ্গামায় জাতীয় পতাকা নিয়ে গিয়ে কেন জড়িয়ে দেওয়া হবে ভারতের নাম। ক্ষুব্ধ নেটিজেনদের একাংশের অভিযোগ, এটা হলো মোদী সরকারের অত্যধিক ট্রাম্প প্রীতির ফল। अब की बार ट्रंप सरकार
দেখুন, মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ঠিক এভাবেই ট্রাম্পের হয়ে ভোট চেয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তবে কি সেটাই কাল হলো? ভারতের জাতীয় পতাকা হাতে যে ব্যক্তি মার্কিন সংসদ ভবনে হামলা চালিয়েছে তার নাম পরিচয় এখনো জানা যায়নি। তবে ক্ষোভের সুর চড়িয়ে টুইটে বিজেপি সাংসদ বরুণ গান্ধী বলেছেন, ওখানে ভারতীয় পতাকা কেন? এই লড়াইয়ে আমাদের জড়ানো উচিত নয়। শিবসেনা মুখপাত্র প্রিয়াঙ্কা চতুর্বেদী রাজ্যী অপরাধমূলক কাজে ভারতের জাতীয় পতাকা ব্যবহার করবেন না। মার্কিন যুক্তরাষ্ট্রের প্রবাসী ভারতীয়রাও সোশ্যাল মিডিয়ায় সরব হয়েছেন। আকাশ বার্তা। ইমপিচমেন্টের প্রস্তুতি নিচ্ছেন বিরোধীরা। চাপের মুখে পড়ে শান্তি ললিত বাণী শোনালেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ক্যাপিটাল কাণ্ডের দায় অস্বীকার করে তিনি বলেন, যারা সংসদে হামলা চালিয়েছিল তারা আমেরিকার প্রতিনিধি হতে পারে না। To those who engaged in the acts of violence and destruction, you do not represent our country. ডিগবাজিতে তার যে জুরি মেলা ভার, ফের তা প্রমাণ করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ক্যাপিটাল হিলে ভয়ঙ্কর কিছু ঘটানোর জন্য গত পরশু তিনি জনসভায় দাঁড়িয়ে কর্মী সমর্থকদের তাতিয়েছিলেন। এরপর তো সববার জানা, ক্যাপিটাল হিলে হামলা, ধ্বংস ও মৃত্যু। গণ অভ্যুত্থানে মদদ দেওয়ার অভিযোগে বিরোধীরা যখন তার বিরুদ্ধে ইমপিচমেন্টের কথা ভাবছেন, সেই সময় ক্যাপিটাল হিল হামলার দায় ঝেড়ে ফেললেন ট্রাম্প। জানালেন, আগামী 20 তারিখ শান্তিপূর্ণভাবে বাইডেনের হাতে ক্ষমতা তুলে দেওয়ার জন্য তিনি তৈরি। My focus now turns to ensuring a smooth, orderly and seamless transition of power. কিন্তু ক্ষমতা হস্তান্তরের সুযোগ কি পাবেন ট্রাম্প? ক্যাপিটাল হিংসার পর বিরোধীরা তো বটেই, ট্রাম্পে ভরসা হারিয়েছেন তার নিজের দলেরই বড় অংশ। ডেমোক্র্যাটরা হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ট্রাম্প যদি এখনই ইস্তফা না দেন তবে তাকে ইমপিচ করা হবে। আকাশ বার্তা। সামনে রাজ্যে বিধানসভা ভোট। এই অবস্থায় ভোট অন অ্যাকাউন্ট এনে চমক দিতে পারে রাজ্য। একই সঙ্গে কেন্দ্রের কৃষি আইনের বিরোধিতা করে বিধানসভায় প্রস্তাব আনতে পারে রাজ্য সরকার। আগামী 27 ও 28 জানুয়ারি বসবে বিধানসভার অধিবেশন। কেন্দ্রের কৃষি আইনের বিরোধিতা করে প্রস্তাব আনতে চলেছে রাজ্য। আগামী 27 ও 28 তারিখ অনুষ্ঠিত হবে বিধানসভা অধিবেশন। সেই অধিবেশনেই এই আইনের বিরোধিতা করে প্রস্তাব পেশ হবে। দিল্লি হরিয়ানা সীমান্তে টানা কৃষক আন্দোলনের প্রভাব পড়েছে গোটা দেশেই। কেন্দ্রের শাসক বিরোধী দল অনেকেই এই আন্দোলনের পক্ষে আছে। 21-এর ভোটের দিকে তাকিয়ে বিজেপির আনা এই কৃষি আইনের বিরোধিতা করবে তৃণমূল কংগ্রেস। একই সঙ্গে আগামী 29 জানুয়ারি ভোট অন অ্যাকাউন্ট পেশ করবেন অর্থমন্ত্রী অমিত মিত্র। বেশ কিছুদিন ধরে শীতের মধ্যে, এমনকি তাদের আত্মত্যাগের মধ্য দিয়েও এখনো পর্যন্ত দাবি আদায় করতে পারল না। আমার অনুরোধ তাদের পাশে গিয়ে দাঁড়ানো। এই অধিবেশনের মধ্যে দিয়ে রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়িত হতে পারে বলে মনে করছে রাজনৈতিক মহল। আকাশ বার্তা। ফিরছি একটা বিরতির পর, সঙ্গে থাকুন। মাস পর দেশে ফিরে সিনেমা শুটিং শুরু করলেন অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত। সানি রায়ের পরিচালনায় শর্ট ছবিতে দেখা যাবে তাকে। শুরু হলো সিনেমা শুটিং। 3 দশক ধরে বাংলা সিনে দুনিয়ায় রাজত্ব তার। সময়ের সঙ্গে পাল্লা দিয়ে গ্ল্যামার জগতে নতুন মুখ এলেও এখনো একই রকম লাশময় রয়ে গিয়েছেন ঋতুপর্ণা সেনগুপ্ত। দীর্ঘ লকডাউনে সিঙ্গাপুরের বাড়িতে আটকে পড়েছিলেন নায়িকা। 9 মাস পর শহরে ফিরেই আবেগপ্রবণ হয়ে পড়েন ঋতু। শহরে ঢুকে না আমার অদ্ভুত লাগছিল। এয়ারপোর্টগুলো ফাঁকা, যেতে যেতে লিখলাম, দ্য সেম সানলাইট, দ্য সেম রোডস, দ্য সেম ডাস্ট, দ্য ওল্ড থটস অ্যান্ড দ্য ওল্ড লাভ, আওয়ার সিটি। লকডাউনে জেরে এতদিন শুটিং ফ্লোর মিস করছিলেন তিনি, তাই কলকাতায় ঢুকেই চলে গেলেন ফ্লোরে। দীর্ঘ বিরতির পর হিন্দি ছবি সল্টে দেখা যাবে ঋতুপর্ণাকে। শুরু হয়ে গেল সিনেমার শুটিং। তাই এই ছবিটা অ্যাকচুয়ালি আমি করতে চেয়েছিলাম এবং আই ওয়ান্টেড টু স্টার্ট আ ফিল্ম। তো সেই জন্য এর আগেও আরেকটা 2-3 ছবি আমি না করে দিলাম লাস্ট ইয়ারে। এবারে আমি ভাবছিলাম যে এটা দিয়ে শুরু হবে বছর। নায়িকা আরো জানান, খুব শীঘ্রই প্রসেনজিতের সঙ্গে জুটি বাঁধতে চলেছেন তিনি। হয়তো দেখা যাবে তাড়াতাড়ি, কিন্তু এখন আমি কিছু ফাইনাল বলতে পারবো না। ক্যামেরায় সুশান্ত মুখার্জির সঙ্গে তানিয়া সাহার রিপোর্ট, আকাশ বার্তা। তৃণমূল সাধারণের পার্টি, তিনি জননেত্রী। এই বার্তা দিতে কাল নেতায়ের সভামঞ্চের হুড়োহুড়ি ছেড়ে ভিড়ে মিশে গেলেন প্রাক্তন সাংসদ ডাক্তার উমা সোরেন। মহিলাদের পরামর্শ দিলেন স্বাস্থ্যসাথী কার্ড করার, সন্তান পরিবারের যত্ন নেওয়ার। এই যে আমাদের সাথে বসছে, কথা বলছে, সেটাই ভালো লাগছে। আর বাকি নেতারা সব কোথায়? বাকি নেতারা স্টেজে। ম্যাডাম আপনাদের সাথে?
ফিরছে একটা বিরতির পর, সঙ্গে থাকুন। হাড্ডাহাড্ডি লড়াই সিডনি টেস্টে 338 রানে শেষ অজিতের প্রথম ইনিংস। জমজমাট অস্ট্রেলিয়া ভারত তৃতীয় টেস্ট। সিডনি টেস্টের দ্বিতীয় দিনের প্রথম ভাগে ছিল অজিতের দাপট। গতকালের অপরাজিত মানস লাবুসানে ও স্টিভ স্মিথ জুটি ভাঙেন জাদেজা। ততক্ষণে 100 রানের জুটি হয়ে গেছে দুজনের। জাদেজার বলে 91 রানে আউট হন লাবুসানে। এরপর দাপটের সঙ্গে ব্যাট করে 100 রান করেন স্মিথ আউট হন 131 রানে। কিন্তু ভারতীয় বোলারদের দাপটে বাকি ব্যাটসম্যানরা সেভাবে দাঁড়াতেই পারলেন না। জাদেজা নেন 4 উইকেট, বুমরা ও নবদীপের সংগ্রহ 2 করে উইকেট। 338 রানে শেষ হয়ে যায় অজিতের প্রথম ইনিংস। জবাবে ব্যাট করতে নেমে ভালোই শুরু করেছিল ভারত। ব্যাট হাতে সাবলীন ছিলেন চোট সারিয়ে ফেরা রোহিত শর্মা আর শুভমান গিল। তাল কাটল হ্যাজেলউডের বলে। ব্যক্তিগত 26 রানে আউট হন রোহিত। এরপর দলের 85 রানের মাথায় নিজের প্রথম টেস্ট অর্ধশতরান করেই আউট হন শুভমান। দিনের শেষে ভারতের রান 2 উইকেটে 96। ক্রিজে আছেন পূজারা ও রাহানে। প্রথম দিনের মতো দ্বিতীয় দিনও দফায় দফায় খেলা বন্ধ হলো বৃষ্টির জন্য। অন্যদিকে চতুর্থ ব্রিসবেন টেস্ট নিয়ে তৈরি হলো অনিশ্চয়তা। ব্রিসবেনে নতুন করে করোনা প্রকোপ দেখা দেওয়ায় আজ থেকে 3 দিনের কড়া লকডাউন ঘোষণা করেছে কুইন্সল্যান্ড প্রশাসন। পরিস্থিতি দেখে বাড়ানো হতে পারে মেয়াদ। এদিকে ব্রিসবেনে ভারতীয় দলের জন্য কোয়ারেন্টাইন নীতি শিথিল করার জন্য চিঠি দিয়েছে বিসিসিআই। কিন্তু বর্তমান পরিস্থিতিতে ব্রিসবেনে খেলা আদৌ সম্ভব কিনা সেটাই চিন্তায় ফেলেছে ক্রিকেট অস্ট্রেলিয়াকে। ভারতের চতুর্থ টেস্ট শুরু 15 জানুয়ারি থেকে। আকাশ বার্তা। লটারি কেটে রাতারাতি কোটিপতি হলেন হতদরিদ্র এক দিনমজুর। তিনি বনগাঁর গোপালনগর এলাকার বাসিন্দা। 2 মেয়ে ও স্ত্রীকে নিয়ে অভাবের সংসার। দারিদ্র কাকে বলে তা রোজ নামচা হয়ে গিয়েছিল বনগাঁর বাসিন্দা গোপাল সাহার। পেশায় দিনমজুর তিনি। দীর্ঘ লকডাউনে কাজ হারিয়ে সংসার চালানোই দায় হয়ে উঠেছিল। তার উপর ঘরে 2 মেয়ে। 50 টাকার লটারি রাতারাতি জীবন বদলে দিল তার। আজ সকালে আচমকায় খবর আসে কোটিপতি হয়েছেন তিনি। দেখতে পাইনি যেরকম একটা কিছু হবে, যাক তার দুর্ভিক্ষের ভিতর দিয়ে যা কিছুটা হয়ে গিয়েছে। আসলে উনি খুব ছোট থেকে খুব কষ্ট করে মানুষ হয়েছে, তো এবার হঠাৎ করে এটা পেয়ে ওরও তো আনন্দ লাগছে, আমাদেরও সবার আনন্দ লাগছে। হ্যাঁ, তারপরে দাদা 2 মেয়েও আছে, তাদেরও পড়াশোনা বিয়ে হওয়ার ব্যাপার আছে। জানা যাচ্ছে লটারি কাটার নেশা হয়ে দাঁড়িয়েছিল গোপাল সাহার। এই নিয়ে প্রায়শই ঝামেলা হতো স্ত্রীর সঙ্গে। বহুদিন পর ফের বৃহস্পতিবার গোপনে লটারি কাটেন তিনি। প্রথম পুরস্কার 1 কোটি টাকা পেয়ে খুশি পরিবারের সদস্যরাও। স্বপ্ন মনে হলো এই সত্যি ঘটনায় মুখে চওড়া হাসি পরিবারের সদস্যদের। আকাশ বার্তা। আকাশ বার্তা এখন এ পর্যন্ত। পরের আকাশ বার্তা দেখুন রাত 10:30টায়। নমস্কার।